টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা বেশ সুখবর নিয়ে শুরু করতে চাই। খালি সুখবর না, এটা অত্যন্ত সুখবর। বিশেষ করে এই নিউ ইয়র্ক সিটিতে যারা আমরা বাড়ির মালিক আছি কিংবা যারা আমরা ভাড়া হিসেবে থাকি, ভাড়াটিয়া হিসেবে থাকি, উভয়ের জন্যই কি সুসংবাদ আছে সেটি হচ্ছে আজকের আমাদের আলোচনার মূল বিষয়। যে নিউ ইয়র্ক সিটির সব বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের জন্য সুসংবাদ, আবাসন সংকট সমাধানে মেয়রের সাহসী সিদ্ধান্ত। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টির সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এবং নিত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় রিয়েলটর জনাব আসিফে চৌধুরী, লাইসেন্স রিয়েলটর। জনাব আসিফে চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন। আজকে আমাদের সাথে যারা এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন বা হবেন, একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিউ ইয়র্ক সিটি থেকে এসেছে এবং সেটা এসেছে মেয়র এরিক অ্যাডামসের অ্যাডমিনিস্ট্রেশন থেকে। সেটা নিয়ে আমরা কথা বলবো। আর যদি যার কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে সরাসরি কোয়েশ্চেন করতে পারেন। আপনাকে আবারও ধন্যবাদ যে কষ্ট করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এই গুরুত্বপূর্ণ খুশির সংবাদটি আজকে আপনার মাধ্যমেই আমরা আলোচনা করতে চাই। তবে এই বিষয়টি আলোচনা করার আগে এই বর্তমান কেন এই ঘটনাটি ঘটেছে, কি কারণে ঘটেছে বা কি কারণেই সুসংবাদটি হতে পারে, এর পেছনে কি কারণ ছিল সেটি নিয়ে দুই একটি কথা আমি বলতে চাই। সুপ্রিয় দর্শক, নিউ ইয়র্ক সিটি পৃথিবীর সবচেয়ে ব্যস্ত স্বপ্নময় শহর। এ শহরে প্রতিদিন হাজার হাজার মানুষ জেগে ওঠে নতুন আশায়, নতুন সংগ্রামে। কেউ আসে এখানে কর্মজীবন শুরু করতে, কেউ আসে সন্তানের ভালো ভবিষ্যতের আশায়। এই শহরের প্রতিটি আলো, প্রতিটি রাস্তায় জড়িয়ে আছে হাজারো মানুষের পরিশ্রম, ঘাম আর না বলা গল্প। কিন্তু ঝলমলে আলোর আড়ালেও আছে এক অদেখা অন্ধকার, বাড়ির সংকট। একটা শহরে যেখানে স্বপ্নের দাম এত বেশি, সেখানে একটা ছোট্ট ঘরের দাম অনেকের নাগালের বাইরে। তাই তো কঠিন বাস্তবতার নিরিখে অনেকেই আজ এই শহরে বসবাস করেন ছোট ছোট ঘরে, সাবলেটের ভেতরে, ভাগাভাগি করে রান্নাঘর আর বাথরুম। কেউ কেউ ভাড়ার টাকা জোগাড় করতে 2-3টি কাজ করেন, তবুও মাস শেষে একটাই চিন্তা, পরের মাসে এই ঘরটা থাকবে তো। আর যাদের ভাগ্যে ঘরও জোটে না, এই আলোকিত শহরের গলির মোড়ে, সাবওয়ের ধারে, পার্কের বেঞ্চের কোণে কেউ কেউ জেগে থাকে অন্য এক বাস্তবতায়। একটা ছাদের জন্যে, একটা আশ্রয়ের জন্যে, একটা হোম। এই শব্দটার মানে ওদের কাছে শুধু ইট পাথর নয়, বরং বেঁচে থাকার অধিকার। যাদের পাশে থাকে ছোট্ট সন্তান, কিছু ব্যাগ আর একটা আশা, কি কখনো একটা নিজের ঘর হবে? সুপ্রিয় দর্শক, এই বাস্তবতার কষ্টের মাঝে এসেছে এক নতুন ভোরের বার্তা, নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের সিটি অফ ইয়েস উদ্যোগ। এই নতুন আইনের আওতায় এখন থেকে সিটির বাড়ির মালিকেরা তাদের বাড়ির ব্যাকইয়ার্ড, বেসমেন্ট, এটিক বা বাড়ির চিলেকোঠায় ছোট অ্যাপার্টমেন্ট বা রুম তৈরি করতে পারবেন সম্পূর্ণ বৈধতার সাথে, নিরাপদভাবে। ভাবুন তো, একদিকে বাড়ির মালিকেরা বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন, অন্যদিকে অসংখ্য মানুষ পাচ্ছেন মাথা গোজার ঠাঁই। এ যেন একই সূত্রে গাঁথা দুই জীবন, একদিকে অর্থনৈতিক মুক্তি, অন্যদিকে মানবিক পরিতৃপ্তি। এই সিটি অফ ইয়েস প্রকল্পের লক্ষ্য শুধু বাড়ি তৈরি নয়, এটা এক নতুন চিন্তা, এক নতুন দৃষ্টি, যেখানে শহর নিজেই সমাধান তৈরি করেছে নিজের মানুষের জন্য, যেখানে বিদ্যমান ঘরগুলোই নতুন আশ্রয়ে পরিণত হবে আর বহু নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মুখে ফুটবে হাসি। তাই তো শহরের বাতাসে ভেসে উঠেছে একটাই সত্য, হ্যাঁ, সম্ভব। এই শহরে যারা প্রতিদিন লড়াই করে বাঁচে, যারা ভাড়া দিতে না পেরে রাতে সাবওয়েতে আশ্রয় নেন, তাদের জন্য এই আইন শুধু একটা নীতিগত পরিবর্তন নয়, এটা এক নতুন জীবনদানের বার্তা।
সুপ্রিয় দর্শক, নিউ ইয়র্ক এখন শুধু ইট পাথরের শহর নয়, এটা হয়ে উঠছে মানবিকতার শহর, যেখানে ঘর শুধু ছাদের নিচে নয়, ঘর মানে এখন একে অপরের প্রতি সহানুভূতি, ভালোবাসা আর সহযোগিতার প্রতীক। হাজারো বেদনার মাঝেও যদি শহর এমন একটা আশার আলো দেখাতে পারে, তাহলে সত্যিই বলা যায়, ইয়েস, দিস ইজ দ্য সিটি অফ ইয়েস, দি সিটি অফ হোপ, হার্ট অ্যান্ড হোম। সুপ্রিয় দর্শক, তো চলুন এবার মূল আলোচনায় ফিরে যাই। জনাব আসিফ চৌধুরী, আমি এই যে নতুন যে আইনটি পাশ হয়েছে, এরিক অ্যাডামস আমাদের মেয়র যে আইনের মধ্য দিয়ে যে অর্ডারটি এখন বাস্তবায়িত হতে যাচ্ছে, যাতে করে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে বাড়িওয়ালারা যেমন সুবিধা পাবেন, তেমনি যারা আমরা ভাড়া থাকি তাদের জন্য একটা আশার আলো। এক্ষেত্রে এই পুরো অনুষ্ঠানটি আজকে শুধু আপনার এইটা নিয়ে আমরা করতে চাই। এই বিষয়ের উপরে আমি বিষয়টিকে 6টা সেগমেন্টে ভাগ করেছি। আপনাকে সেইভাবেই আমি প্রশ্নগুলো করব, আপনার কাছে সেভাবে উত্তর চাইব। যে আইন ও নীতিগত দিক নিয়ে আপনাকে প্রশ্ন করব, প্রশাসনিক এবং আবেদন প্রক্রিয়া কি সেটা নিয়ে কথা বলবো, আমরা অর্থনৈতিক এবং কর সংক্রান্ত কি কি দিক আছে সেটা নিয়ে কথা বলবো, সামাজিক ও আবাসনের প্রভাব নিয়ে কথা বলবো, এবং বাস্তবায়ন এবং ভবিষ্যতের দিক কি আছে সেটি নিয়ে কথা বলবো। প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব, এই যে সিটি অফ ইয়েস যেটা আমি বললাম, এই সিটি অফ ইয়েস আইনটি আসলে কি এবং এটি কিভাবে নিউ ইয়র্কের হাউজিং সংকট সমাধানে ভূমিকা রাখবে বলে আমরা মনে করছি? জনাব আসিফ চৌধুরী। আমরা বিগত কয়েক বছর থেকেই দেখতেছি যে আমাদের আবাসনের যে সীমাবদ্ধতা সেটা কিন্তু প্রকট আকার দান করেছিল, এবং শুধু আমাদের কমিউনিটির লোকজনরা যে সেই সমস্যায় ভুগছে তা না, আরও অন্যান্য কমিউনিটিরও লোকজন আছে যারা সেম সমস্যায় ভুগছে, এবং প্রচুর চাপ ছিল সিটি হলের কাছে, স্টেটের কাছে, যে এই বিষয়ে কিছু করার জন্য। দেখা গেছে যে উইলিয়ামসবার্গ বলেন, ব্রুকলিন বলেন, হ্যাঁ, ওরা হাই রাইজ বিল্ডিংয়ের পারমিশন দিয়েছে। দেখা যাচ্ছে যে সার্টেন এরিয়াতে সার্টেন গ্রুপ অফ পিপলরা সব বেনিফিট পেয়ে গেছিল। জামাইকা বলেন, ওই সাউথ জামাইকা বলেন, বা এস্টোরিয়া বলেন, বা উইলিয়ামসবার্গ বলেন, বা ব্রুকলিন নর্থ বলেন, এটা দেখা গেছে যে সার্টেন গ্রুপ অফ পিপল ওই যে ক্রিম যেটা পাওয়ার, বেনিফিট যেটা পাওয়ার সে পেয়ে গেছে। মনে করেন আমরা আমাদের সাউথ এশিয়ান বা অন্যান্য কমিউনিটির লোকজন সেটার কোনো ধারা কাছেও আমরা যেতে পারিনি। তো প্রচুর রিকোয়েস্ট ছিল, প্রচুর অ্যাপ্লিকেশন ছিল, প্রচুর ডিমান্ড ছিল অ্যাকচুয়ালি সিটি হলের কাছে, এবং ফাইনালি আমাদের এরিক অ্যাডামস, অনেকে হয়তো ওনাকে পছন্দ নাও করতে পারেন যে ইলেকশনের ব্যাপার যে চলতেছে, হ্যাঁ, বাট হি ডিড এ গ্রেট জব। একটা গুড থিং করে গেছে, ইটস এ মাইলস্টোন বলা যায়, যুগান্তকারী একটা পদক্ষেপ, যা নিউ ইয়র্কের মনে করেন রিয়েল এস্টেট সিনকে মানে টোটালি চেঞ্জ করে দেবে, এবং যারা বাড়ি কিনবেন তাদের জন্য বেনিফিট হবে, হ্যাঁ, আর যারা অলরেডি এক্সিস্টেড হোম ওনার তাদের জন্য উইন উইন সিচুয়েশন। তার কারণ এই অক্সিলারি এডিইউ বলে, এডিইউতে আপনি যে সুযোগটা পাবেন, আপনার যদি একটা ব্যাকইয়ার্ড থাকে, এটা ব্যাকইয়ার্ডও আপনি একটা ঘর করতে পারবেন, সেটা লিমিটেড টু 800 স্কোয়ার ফিট। 800 স্কোয়ার ফিট ইজ প্রিটি, মানে একটা স্টুডিও বলা যায়, একটা স্টুডিও বা 1 বেডরুম আপনি করতে পারবেন, হোয়াট এভার ইট ইজ। আপনার যদি এটিক থাকে, এটিকটাকেও আপনি এখন কনভার্সন করে আপনি লিগালি আপনি, এই যে আপনি এডিইউ এর কথা বললেন, যে অ্যাক্সেসরি ডুয়েলিং ইউনিট, যেটা ফুল ফর্ম, তো এই এডিইউ বলতে আসলে সুনির্দিষ্টভাবে কি বোঝাচ্ছে? এটা একটা প্ল্যান যে হোম এক্সিস্টেড হোমটাকে আরো স্পেস করে দেওয়া। কারণ এটিক আছে, এটিকটা তো মনে করেন একটা ইউজেবল স্টোরের জন্য রাখা আছে, হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি চাইলে এখন আর্কিটেক্টের মাধ্যমে, ইঞ্জিনিয়ারের মাধ্যমে মানে লিভেবল করতে পারবেন। যদিও অনেকে ইলিগালি এটা করে থাকে, বাট এখন আপনি লিগালি করতে পারেন। বেসমেন্টও আমরা জানি এটা ইলিগাল, তারপরেও আমাদের কমিউনিটি বলেন, অন্যান্য কমিউনিটি বলেন, সবাই বেসমেন্ট থাকতেছে, ইউজ করতেছে, বাট গভর্নমেন্ট এটাকে চাচ্ছে। ওই যে লাস্ট টাইম যেটা একটা ফ্লাড হয়েছিল, যে ফ্লাশ ফ্লাড হয়েছিল, অনেকেই মারা গেছে, এটা একটা বিগ ফ্যাক্টর হয়ে গেছিল 21 সাল সম্ভবত। তো সেটার পর থেকেই কিন্তু সিটি হল সচেতন হয়ে যাচ্ছে যে না, এটা কিছু করতে হবে, কারণ এইভাবে চলতে দেওয়া যায় না। তো সিটির উদ্দেশ্যটা ছিল যে সবাইকে একটা
মানে থাকার একটা ব্যবস্থা করে দেওয়া, যে ইনফ্লাক্স অফ ইমিগ্রেশন যেখানে আমাদের আসতেছে, আমাদের তো নন স্টপ আসতেছে, ওরা কোথায় যাবে? সবাই কিন্তু $3,000 অ্যাফোর্ড করতে পারে না। আমাদের যারা অড জব করে থাকেন বা স্মল মাইনরিটি ইনকাম, লো ইনকাম যারা, তারা ওই লো ইনকাম অ্যাপার্টমেন্টই খুঁজতেছেন, সেটাও তাদের জন্য একটা বিশাল ব্যাপার। তো সেই সব দিক কনসিডার করে সিটি হল বা এরিক অ্যাডাম অ্যাডমিনিস্ট্রেশন সেই সিদ্ধান্ত নিয়েছে। তার মানে না যে আপনি আবার আপনার কিছু আইনগত যেগুলো প্রসেস আছে, ডু প্রসেস আছে, সেটা আপনাকে ফলো করতে হবে পরবর্তী মানে তার মানে আপনি যেটা বলছেন যে এই নতুন আইনের আওতায়, যেটা আপনি বললেন যে ঘরগুলোর কথা বললেন, বেসমেন্টের কথা বললেন, ব্যাকইয়ার্ডের একটা রুম করার কথা বললেন, এটিকের কথা বললেন, তো এগুলো তার মানে এটা আপনি অবশ্য বললেন যে অনেক ক্ষেত্রেই আছে কিন্তু আইনগত অনুমোদন ছিল না, এখন থেকে এটা আইনগত অনুমোদন পাবে, তাই তো? এক্স্যাক্টলি। তো তার মানে এখন যত্রতত্র ভাবে যেমন তেমন করে হয়তো এটা তৈরি করা ছিল, জি, তাই না? এখন যেহেতু সিটির আওতায় যাচ্ছে, এটা আইনগত বৈধতা পাচ্ছে, জি, তার মানে এখন ইন্সপেকশন হবে, ইঞ্জিনিয়ার আসবে বা যারা ইন্সপেকশন আসবে, জি, তখন এখন একটা বাসযোগ্য হবে, সেফ হোম হবে, সেফ হোম হবে। তো এক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাই, যেহেতু আমাদের নিউ ইয়র্ক সিটি তো 5টা বরো নিয়ে গঠিত, তাই না? তো এটাকে এই 5টা বরোতেই একই নিয়ম প্রযোজ্য হবে নাকি কিছু এলাকায় এর সীমাবদ্ধতা থাকবে? না, আমাদের 5টি বরোতেই, আমাদের যেটা আমরা 5 বরো বলি, সেম রুলই অ্যাপ্লাই হবে, এটা কোনো চেঞ্জ হবে, মানে কোনো চেঞ্জ বা একটার জন্য একরকম আরেকটার জন্য আরেক রকম, সেই ধরনের কোনো ডিসক্রিমিনেশন হয়ে যাবে, সিটি হল সেটা অ্যালাউ করবে না। তার মানে পুরো সিটিতে যেটাকে আমরা বুঝছি, যেটা সেই 5টা বরোতেই ডিওবি অ্যাপ্রুভ প্ল্যান, কিছু কয়েকটা প্ল্যান অলরেডি তারা অ্যাপ্রুভ করা আছে। এখন সেটা আপনার জন্য প্রযোজ্য হবে কিনা সেটা আপনার দেখতে হবে, কারণ তখন আপনার একজন আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার লাগবে, তখন আপনি আপনার মতো করে আপনি সাজাইলেন। বাট যেখানে বললাম যে লিমিটেড টু, যে এটিকেও বলেন 800 স্কোয়ার ফিট, বেসমেন্টটাও ওই সেভাবেই আপনার করতে হবে আর কি। তাহলে এক্ষেত্রে যে এই নীতিমালা যেটা আপনি বললেন বা যেটা এরিক অ্যাডামস যেটা অলরেডি ব্যবস্থা করেছেন, এই নীতিমালা কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ বা সময় যেটাকে বলি, সেই সময়সীমা কবে থেকে শুরু হবে বা কি? মোস্ট লাইকলি আগামী বছরের প্রথম থেকে হবে, কারণ সিটি হল তো অ্যাপ্রুভাল দিয়ে দিছে। এখন মনে করেন যে ফ্লাড জোনিং যেগুলা, ফ্লাড ইস্যু যেগুলা, কারণ তো একটা বাড়ির সাথে একটা ইন্স্যুরেন্স কোম্পানি তো জড়িত, তো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু এই যে ডিমান্ড যেটা আসছে সেটা কিন্তু ওরা কভার দিতে হবে। তো এডিশনাল যে ডুয়েলিংটা আসবে ওটার জন্য ইন্স্যুরেন্সটাও তো অ্যাডজাস্ট করতে হবে, তো ওরা দেখতে হবে ফ্লাড জোনিং আছে কিনা। ফ্লাড জোনিংয়ের এটা বেসমেন্টের জন্য হয়তো কোনো জায়গায় হয়তো বেসমেন্ট নাও দিতে পারে, যদি ফ্লাড জোনিং হয়ে থাকে সেটা ওনার ওন রিস্ক, অথবা শুধু অ্যাটিক দিতে পারে। সো কিছু রেস্ট্রিকশন তো আসবে সার্টেন হাউসের জন্য। এটা ডিসক্রিমিনেশন না, এটা জাস্ট মানে সেই নীতিমালাটুক তৈরি করতে যেটুকুন সময় লাগে সেটুকুন সময়, তারপরে হয়তো, এবং আপনি যেটা বললেন যে এটা অনুমান করছেন এটা তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির দিকে, হয়তো জানুয়ারির শেষের দিকে বা বছরের প্রথম দিকে, আগামী বছরের প্রথম দিকে, মানে 26 সালের প্রথম দিক থেকেই অ্যাপ্লিকেশন করা যাবে। বা এখন থেকেও আপনারা করতে পারেন, আপনারা যোগাযোগ করতে পারেন সার্টেন ইঞ্জিনিয়ারের সাথে। বাট আনসারটা এইভাবেই থাকবে, কারণ আপনি অ্যাপ্লিকেশন করলেও আপনাকে ফুল ক্লিয়ারেন্স দিবে না, কারণ ওদের যে অ্যাসেসমেন্ট যেটা আছে সেটা কমপ্লিট হতে হবে। অনেক ধন্যবাদ। আইন এবং নীতিগত দিকটা আমরা জানলাম, আমরা প্রশাসনিক এবং আবেদন প্রক্রিয়া নিয়েই কথা বলবো। তবে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। জি, আমি এটাই চাচ্ছি যে উনি বলছেন যে মানে এরিক অ্যাডাম যে আইন নতুন করছে যে মানে ব্যাকইয়ার্ডে যারা মানে রুম বানানো যাবে, জি, এইটা কি লিগ্যাল ভাবে করা যাবে? এখানে থাকা যাবে নাকি? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসিফ চৌধুরী। হ্যাঁ, জি, আপনার যদি ব্যাকইয়ার্ড থাকে, রুম আপ টু 800 স্কোয়ার ফিট আপনি করতে পারবেন। যদি আপনি চাইলে আপনার গ্যারেজটাকেও আপনি কনভার্ট করতে পারবেন। সেটা আপনার বিল্ডিং ডিপার্টমেন্টের অনুমোদিত প্ল্যান অনুসারেই করতে হবে, এবং একজন আপনার ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের সাথে কথা বলতে হবে। তার মানে নিজের ইচ্ছে মতো যত্রতত্র করা যাবে না, আবেদন করতে হবে বিল্ডিং ডিপার্টমেন্টকে, তারপরে সেখান থেকে অনুমোদন নিয়ে, যেমন একটা বাড়ি করতে যে প্রসেসটা আছে সেই প্রসেসটাই অ্যাপ্লাই হবে যাবে। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনার ব্যাকইয়ার্ডে যেটি জায়গাটা আছে সেখানে অবশ্যই আপনি একটি 800 স্কোয়ার ফিটের রুম করতে পারবেন, এমনকি গ্যারেজটাকেও আপনি করতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে যে
ডিপার্টমেন্ট অফ বিল্ডিং যেটা নিউ ইয়র্কের, তার অনুমোদন বা পারমিশন বা তাদের নকশায় আপনাকে করতে হবে, আপনার ইচ্ছে মতো নয়। কিন্তু এটা আপনি করতে পারবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি আসসালামু আলাইকুম। ইসলাম। আমি অনেক বিপদে পড়ে আছি। আমার হাজবেন্ড খুব অসুস্থ, প্যারালাইসিস, ব্রেন স্ট্রোক করে। আমার যে নেইবার গায়ানিস ভদ্রলোক খুবই খারাপ। আমার নিজ চেয়ারটা আমাকে ইউজ করতে দেয় না, আমাকে তুমি কোথায় ব্লক করে রাখে ড্রাইভওয়ে। আমি এখন কি করতে পারি রে? বাতাবরে কুকুর, 4টা কুকুর পায়খানা করে আমার গ্যারেজের সামনে পায়খানা করে রাখে। আমি দুর্গন্ধে আমি যেতেও পারি না, গার্বেজ পাইতে পারি না, কোনো কিছু। আমি অনেক তাদেরকে বলা হয়েছে, অনুরোধ করছি, তারা কিছুতেই সেরা মানছে না। আমি কোথায় যাবো নিরুপায়? কেউ বলে পুলিশ খবর দাও। আমি একদম একা, একটা নির্ভম মহিলা। আপনার আমি কি করবো? আমরা বুঝতে পারছি আপনার অসুবিধাটা বা আপনার কষ্টের বিষয়টা আমরা বুঝতে পারছি, কিন্তু এই অনুষ্ঠানে তো আমরা আলোচনা করছি আমাদের রিয়েলটরকে নিয়ে এবং এখানে বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছি। আপনার যে বিষয়টি, এটি একটি আইনগত দিক। এটি যখন একজন আমাদের অনুষ্ঠানে, বিশেষ করে রাত্রি 10টায় যে আমাদের টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানটি হয়, আজকে নয় আগামীকালকে একজন অ্যাটর্নি থাকবেন। আপনি যদি ওই সময়ে এই ফোনটি করেন তাহলে একজন আইন বিশেষজ্ঞ হিসেবে তার মতামতটা আমরা বলতে পারবো। এমনিভাবে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি জানলেও আপনাকে পরামর্শ দেওয়ার মতো এখতিয়ার আমাদের নাই। আপনার এই কনসার্নের জন্য ধন্যবাদ। আপনি দয়া করে আগামীকাল যদি প্রশ্নটি করেন, একজন অ্যাটর্নি থাকবেন, তার মাধ্যমে এই উত্তরটি যাওয়াটাই হবে যথাযথ। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। জনাব আসিফ চৌধুরী, আপনাকে আমরা একটু মূল আলোচনায় যেতে চাই। তার আগে দু একটি প্রশ্ন আমাদের ফেসবুকেও আসছেন। আব্দুল কাইয়ুম, তিনি বলছেন সিঙ্গেল ফ্যামিলি থেকে 2 ফ্যামিলি করা যাবে কিনা? জি, এটা কনভার্সন আপনি ওয়ান্স এগেন ওইটা আপনার ডিওবির অ্যাপ্রুভাল প্ল্যান, একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আপনার সেই প্ল্যানটা অ্যাপ্রুভ করাইতে হবে যদি লিগালি আপনি করতে চান। এখন তো এমনিতেই আপনার বেসমেন্টে যারা ভাড়া দিচ্ছেন সেটা তো অঘোষিতভাবেই চলতেছে, বাট আপনি যদি লিগাল করতে চান তখন আপনার সব কিছুই লাগবে এবং আপনার চিন্তা করতে হবে যে একটা কস্ট আছে সেটা কনভার্সনের, প্লাস আপনার প্রপার্টি কিন্তু ভ্যালু বাড়বে, বাট সেই সাথে আপনার ট্যাক্সও বাড়ার সম্ভাবনা আছে। সেটা তো বাড়বেই, কিন্তু আয় বাড়বে, সব তো ট্যাক্স তো দিতেই হবে, এটাই স্বাভাবিক। অনেক ধন্যবাদ আব্দুল কাইয়ুম আপনার প্রশ্নের জন্য। মোহাম্মদ সালেম, আলামিন, শহীদুল ইসলাম, আপনারা বলছেন এটি খুবই ভালো খবর। আসলে এটি ভালো খবর, সেটা আমরা শুরুতেই বলেছি। আপনাদের এই কনসার্নের জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শহীদুল ইসলাম, আমি ব্রুকলিন থেকে বলতেছি। জি, আমার একটা কোশ্চেন আছে। জি। আমরা যারা অলরেডি বাড়ির মালিক এবং যারা অলরেডি বেসমেন্ট ভাড়া দিয়ে দিয়েছি, আমাদের বেসমেন্টে পার্টিশন করা হয়ে গেছে, এভরিথিং কমপ্লিট হয়ে গেছে। তো এখন যেহেতু ল হয়েছে রাখার মানুষ থাকতে পারবে, এখন আমরা এটা কিভাবে অ্যাপ্রুভ করতে পারি সিটির কাছে, যেহেতু আমরা অলরেডি বানায় ফেলছি, অলরেডি মানুষ থাকে। এখন এটা ব্যাপারে একটু যদি জানি। অনেক ধন্যবাদ। সেটা তো অবশ্যই আমরা এই একটু পরেই আমরা আলোচনা করতাম। তো যেহেতু আপনি প্রশ্নটি করেছেন শহীদুল ইসলাম, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আসিফ চৌধুরী। শহীদ ভাই, আপনি বেসমেন্ট ভাড়া দিচ্ছেন এটা টিভিতে না বললেও চলতো, কারণ এটা একটা ভায়োলেশন, এই মুহূর্ত পর্যন্ত ভায়োলেশনই আছে। বাট তারপরেও আমরা বলছি, যেহেতু আপনি যদি লিগালি করতে চান, আপনি ডিওবির যে অ্যাপ্রুভাল প্ল্যান আছে, একজন আর্কিটেক্টের সাথে কথা বলেন, ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন এবং ওনার সাথে কথা বলে একটা ডিজাইন করুন। যেভাবে আপনার করা আছে সেটাকে আপনি ওনাকে দেখান। উনি যদি বলেন এটা গ্রহণযোগ্য, সেভাবেই তাহলে আপনি করবেন আর্কিটেক্টের, কারণ ওইটা বিল্ডিং ডিপার্টমেন্টের লোকজন আপনার বিল্ডিংয়ে আসবে, ওরা পরীক্ষা করবে এবং সার্টিফিকেটটা ইস্যু করে যাবে, যাতে ফিউচারে আপনারা কেউ এসে ভায়োলেশন না দিতে পারে, আপনাকে টিকিট না দিতে পারে, ফাইন না করতে পারে, ট্যাক্সেশনের জন্য আপনাকে জরিমানা না করতে পারে। সো লিগালি আপনি আপনাকে প্রোটেক্ট করবেন বেসিকলি। তার মানে শহীদুল ইসলাম সাহেব, এতদিন আমরা জানতাম এবং এটা আমাদের কর্তৃপক্ষ জানে, বিল্ডিং ডিপার্টমেন্টও জানে, মেয়রের দপ্তরও জানে, গভর্নরের দপ্তরও জানে, সবাই জানে যে মানুষজন বেসমেন্ট ভাড়া দেয়, কিন্তু কিছু বলেনি কেন? যেহেতু আমাদের আবাসন সংকট অসম্ভব রকম, এখানে মানুষ থাকবে কোথায়, সে কারণে দেখেও না দেখার ভান করেছে। সেই বিষয়টাকেই এখন
লিগালাইজ করা হচ্ছে, এখন কিন্তু তাদের আওতার মধ্যে দিয়েই থাকতে হবে। এবং সে কারণে আপনি যে আগেই করে ফেলেছেন, এখন বিল্ডিং ডিপার্টমেন্টে যে আর্কিটেক্ট যারা আছেন তাদের সাথে আলাপ আলোচনা করে আপনাকে এখন ঠিক করতে হবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। তো আমরা যে বিষয়টি, আরেকজন দর্শক আছেন, সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামাইকুম, জি আমার নাম সালাম, আমি ব্রহ্মপুর থেকে বলছি। তো আমার প্রশ্ন ছিল যে আমরা যারা বেসমেন্ট ভাড়া দিতে আসছি, এখন যদি বিল্ডিং ডিপার্টমেন্টকে ইনভাইট করি, তারা কি তাদের মানে এটার জন্য কি কোনো ভায়োলেশন দেবে আমাদেরকে? কারণ আমরা তো অলরেডি মনে করেন আমরা তো শিওর না যেটা কি লিগাল না আনলিগাল। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সেই বিষয়টি কিন্তু একটু আগে বললাম যে আপনি যে করেছেন এটা কিন্তু তারা জানে। যদি এটা ভায়োলেশন হিসেবে মামলা করতো তাহলে অনেক আগেই করতো। তো এখন তারপরেও আসিফ চৌধুরী আপনি বলুন। জি ভাই, থ্যাংক ইউ ফর কোয়েশ্চেন। এটা একটা লেজিট কোয়েশ্চেনটা ফিয়ার ভিতরে কাজ করতেছে, আমি জানি, বুঝতেছি। যারা অলরেডি এক্সিস্টেড টেনেন্ট অলরেডি বেসমেন্ট আছে তাদের কি হবে? হওয়ার আসলে তেমন কিছু নাই, কারণ বিল্ডিং ডিপার্টমেন্ট অলরেডি এরা জানে যে এখানে যে লোকজন থাকতেছে। তো ওটার জন্য যে ফাইন হবে আমি সেটা বলতে পারবো না, মানে হওয়ার সম্ভাবনা খুবই কম। বাট আপনাকে যদি লিগালি আপনাকে এটাকে এস্টাবলিশ করতে হয়, আপনার অ্যাপার্টমেন্টটা লিগাল করতে হয়, তো তবে আপনার বিল্ডিং ডিপার্টমেন্টের যে প্রি অ্যাপ্রুভ প্ল্যান আছে এবং ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আপনার এটাকে করতে হবে। কারণ ওই লিগাল করতে গেলে কিন্তু আপনার এক্সিট লাগবে, ফায়ার প্রুফ লাগবে, আপনার নানান ধরনের যে টেকনিক্যাল যেগুলো বিল্ডিং ডিপার্টমেন্ট যে ইস্যুগুলো থাকে সেগুলো আপনাকে মিট করতে হবে, তখনই এটা আপনার লিগাল হবে। এবং মনে রাখবেন, আপনি যদি সেটা লিগাল করে ফেলেন আপনার প্রপার্টি ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি এটা মনে রাখবেন যে এই মুহূর্তে আপনার যদি 750 আপনার বাড়ির দাম থাকে, সেটা 750 থাকবে। আপনি যখনই আপনি লিগাল করে ফেলবেন, ইট কুড বি মিলিয়ন। যে বেনিফিটটা কি, এটার আপসাইডটা কি? লিগাল করার আপসাইডটা হলো হ্যাঁ, আপনার প্রপার্টি ভ্যালু বেড়ে যাচ্ছে, সরকারিভাবে বেড়ে যাচ্ছে। কতটুকু বাড়ছে কিন্তু আমরা এখনো আমরা বলতে পারতেছি না এটার কি এফেক্ট আসবে। বাট ডেফিনেটলি এটা আপসাইড ফর ইউ, আপসাইড ফর রিয়েল এস্টেট, আপসাইড ফর যারা বাড়ি খুঁজতেছেন, বাসা ভাড়া খুঁজতেছেন, তাদের জন্য এটা লিগাল। অনেক ধন্যবাদ জনাব সালাম আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আমরা একটু আইনগত বিষয়গুলো বা প্রশাসনিক বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। যে একজন বাড়ির মালিক, যিনি, যেটা আমরা এখন এতক্ষণ আলোচনা করছি, তারা কোথায় কিভাবে এই এডিইউ বা তৈরি করার জন্য আবেদন করতে পারবে? এটা ডিওপি, ডিপার্টমেন্ট বিল্ডিং এর ওয়েবসাইটে এটা পাওয়া যাবে, বাট কন্ট্রোল বাই এইচপিডি, হাউজিং প্রিজার্ভেশন ডিপার্টমেন্ট। আপনারা ওয়েবসাইটে আপনি চেক করতে পারেন এবং আপনি ডিপার্টমেন্ট বিল্ডিং ইন পার্সন যায়ও যোগাযোগ করতে পারেন। তো বেস্ট থিং হলো যে আপনি একজন ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের সাথে কথা বলেন। কারণ তো এই যে আপনি ডিপার্টমেন্ট অফ বিল্ডিং এর কথা বললেন, এটা ওয়েবসাইটের কথা বললেন, তো এই ওয়েবসাইট ব্যবহারে সাধারণ নাগরিকদের জন্য কি ধরনের সহায়তা দেয় তারা বা দিচ্ছে তারা? কতটুকু সহায়তা আমি পাবো আমি করলে? জাস্ট বিগিনিং ফেজ, জাস্ট 3-4 দিন আগে এটা অ্যাপ্রুভ হয়েছে। এটা ইজ প্রসেস, বাট সাম প্ল্যানস অলরেডি আপনার অ্যাপ্রুভ প্ল্যান অলরেডি করে রাখা আছে। দেখবেন সেটা মনে করেন আমার জন্য যেটা সুটেবল হবে সেটা আপনার জন্য নাও হতে পারে। তো এক ইন্ডিভিজুয়াল হাউস সেটিং এর উপরে নির্ভর করে কোন প্ল্যানটা আপনার জন্য হবে। এই জন্য বেস্ট সাজেশন হলো যে আপনি একজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলুন, কারণ ইঞ্জিনিয়ার এসে দেখতে হবে আপনার এটা ডুয়েবল কিনা, কতটুকু আপনার আপ টু দা মানে গাইডলাইন আছে কিনা। তো সেটা তাহলে সেক্ষেত্রে এই প্রশ্নটি আপনার কাছে থাকবে যে এই যে নির্মাণের জন্য শহরের যে অনুমোদিত ডিজাইন যেটাকে বলছেন, যে রিকগনাইজ যে ডিজাইনটা, এটা তাহলে কি বাধ্যতামূলক থাকবে, নাকি এই যে নিজস্ব স্থপতি বা আর্কিটেক্ট যেটাই বললেন তার দিয়ে এটা ডিজাইন করা যাবে? কম্বিনেশন করেই করতে হবে। যেটা গাইডলাইন যেটা সেটা ছিল কিন্তু সেফটি ইস্যুর জন্য। কারণ আপনার দুইটা এক্সিট লাগবে, ফায়ার এক্সিট লাগবে, ফায়ার অ্যালার্ম লাগবে, বা ওই যে স্প্রিংকলার সিস্টেম সেটাও হয়তো এরা দিতে পারে, এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। কারণ এটা কিন্তু সেফটি ইস্যু। বেসিক্যালি যে সেলার বলেন বা বেসমেন্ট অ্যাপার্টমেন্ট কিন্তু আগে যখন বানানো হয়েছিল থাকার জন্য বানানো হয় না, এটা জাস্ট একটা পার্সোনাল ইউজের জন্য করা হয়েছিল। বাট এখন যে সমস্যার কারণে এটাকে বাধ্য হয়ে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভাল দিছে। তো সেগুলো কিন্তু যারা লিগাল করবেন তাদের আমি আবারও বলতেছি আপনারা সঠিকভাবে রাইটভাবে করেন, যাতে তাড়াহুড়া না করেন। মেক শিওর ইউ ডু ইট প্রপারলি, রাইটলি, নইলে আবার শেষে আবার ইনভেস্টিগেশনে পড়তে হবে, সেই ঝামেলাটা আপনার করবেন।
তাহলে এক্ষেত্রে যেটা বললেন যে অনুমতির বিষয়টা যে বললেন, এই অনুমতি এবং এই নকশার জন্য কোথায় যেতে হবে, কারা এটার ইয়া করবে? মানে আমরা সাধারণ কোশ্চেনগুলো করছি কারণ অনেকেই জানি, অ্যাবসলিউটলি সেগুলো তো নর্মাল। আমি তো বললাম যে যারা ডিওবির যারা বাড়ির মালিক আছেন তারা সাধারণত ডিওবির সবার ঘরেই ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, ফোন আছে। ফোনের মধ্যে আপনি চাইলে ডিওবির ওয়েবসাইটে যেতে পারেন এবং এডিইউ বলে সংক্ষিপ্ত ভাষায় অক্সিলারি যে ইউনিট এডিইউ আপনি টাইপ করলেই সেটা চলে আসবে, প্ল্যানগুলো আপনি দেখবেন। তো বেস্ট থিং হলো মনে করেন ডিজাইন বা আর্কিটেক্ট যে রুলস রেগুলেশন আমাদের হোম ওনাররা কিন্তু তা জানেন না। তো এটা মোটামুটি এই যে অনুমোদন প্রক্রিয়ায় মোটামুটি গড়ে কতদিন সময় লাগতে পারে? সেটা প্রথমে তো আপনি আবেদন করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, প্ল্যানটা আপনার অ্যাপ্রুভাল হইতে হবে। কারণ এই জন্যই আপনার একজন আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার দরকার হবে। কারণ যে লিগাল টার্ম যেগুলো সেগুলো হয়তো আমি বুঝাইতে পারবো না, আপনিও বুঝাইতে পারবেন না, বা যা ল্যান্ডলর্ড আছে উনিও বুঝবেন না। তো যেগুলো টার্ম আছে, যে বিল্ডিং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার যে আছে সে আপনার আর্কিটেক্টের বা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবে, তখন ওরা সেম পেজে আসবে, এসে এটাকে অ্যাপ্রুভাল দিবে। যেমন একটা বাড়ি বানাইতে গেলেও তো একটা ডিজাইন করা লাগে, একটা প্ল্যান অ্যাপ্রুভ করা লাগে, বেসিক্যালি সেম থিং, বাট এটা স্মল আকারে হচ্ছে আর কি। তো তার মানে এটা এখন যেহেতু একেবারে প্রাথমিক পর্যায়ে আছে, আবেদন করার পরে তখন বোঝা যাবে যে কি হতে পারে বা না হতে পারে। আমরা এরপর অর্থনৈতিক এবং মোটামুটি যেটা ট্যাক্স সংক্রান্ত বিষয়ে যাব, যেহেতু বাড়ির রিনোভেশন হবে বা যেভাবে বর্ধিত অংশ হচ্ছে সেক্ষেত্রে ট্যাক্সও বাড়বে কি বাড়বে না, বা অর্থনৈতিক দিকটা কি হতে পারে সেটা বলবো। তবে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। So, Assalamu alaikum. I think my question was in regards to the new law. Is that only for basements or cellars? Is there a differentiation between that? Like, can we legalize our cellars to rent it out? Or are we only doing this for street level basements? Wa alaikum salam. Yes, a good question. Yes. Eric administration, Eric Adams last week gave final approval. It's been going on for over the last 2 years, but finally they approved the plan. You could go on the Department of Building website and you could type in ADU. You will have all the answers. This is regard to the question is basement, attic, and backyard. So it's all three. The seller could be included on this. So you just go on to the Department of Building and type ADU. You will have more answers. And if you need further information, you could talk to an architect or engineers. But most likely those things will be available sometime next year. It's just a few details left over from the plan. Hopefully we will have everything in order by sometime beginning of the next year. Okay. All right. Thank you so much. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যেটা বলছিলাম আসিফ চৌধুরী, যে তার আগে একটু ছোট্ট বিরতি নিয়ে নিই, বিরতির পরে এসে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলছি, এটি আমরা শেষ করতে চাই আজকে আলোচনার মধ্যে দিয়ে। তবে একটা বিরতি নিতে চাই, বিরতির পরে এই বিষয়গুলো জানতে পারবো আমরা। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। আজকের অতিথি জনাব আসিফ এ চৌধুরী, লাইসেন্সড রিয়েলটর, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব আসিফ এ চৌধুরী, আমরা বলছিলাম যে আরো কিছু প্রশ্ন আছে, বিশেষ করে ট্যাক্স সংক্রান্ত বিষয়। যেহেতু আমাদের এই যে এডিইউ যুক্ত করার কারণে আমাদের সম্পত্তির ভ্যালুয়েশন বাড়ছে, যেটা আপনি বললেন, তো এর ফলে কি এই প্রপার্টি ট্যাক্সটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে? জি, সম্ভাবনা ভেরি লাইকলি। কিরকম হতে পারে সেরকম? সেটা ওইসব সিটির যে জোনিং ট্যাক্স জোনিং ডিপার্টমেন্ট আছে ও সেটাই নির্ভর করবে। সার্টেন হাউসে মনে করেন এটার বাড়ির সাইজের উপর নির্ভর করে, কতটুকু সাইজ আছে, আপনি কি করছেন। এখন যদি দেখা যাচ্ছে আপনি ব্যাকইয়ার্ডে একটা 800 করতেছেন, আপনার এটিকটা আপনি করতেছেন, বেসমেন্ট করতেছেন, স্বাভাবিকভাবে তখন তো ট্যাক্সটা বাড়বে। তখন তার মানে একজন বাড়ির মালিক সে একসাথেই 3-4টা কাজ করতে পারে, ব্যাকইয়ার্ড, গ্যারেজ, এটিক, তারপর বেসমেন্ট সবগুলোই করতে পারবে। সবগুলো করতে পারবে। যে
তাহলে সেক্ষেত্রে সেটার উপরে ভিত্তি করে হয়তো ট্যাক্সটা ট্যাক্স পরবর্তীতে নির্ধারিত হবে। যেগুলো আমাদের নর্মাল যে প্রসেস, এখানে দেখা যাচ্ছে যে একটা বাড়ি একটা কমিউনিটিতে $1 মিলিয়ন হইলো, আপনি কিনছেন 400,000 দিয়ে, এখন কিন্তু ওই যে $1 মিলিয়ন সেই অনুপাতেই কিন্তু আপনার প্রপার্টি ট্যাক্সটা হয়ে থাকে। এরা প্রত্যেক বছরই দেখছেন চিঠি আসে যে আপনার 4,000 থেকে 5,000 হয়ে গেছে, 5 থেকে 6,000 হয়ে গেছে। তো এই সেম প্রসেসটাই ওরা অ্যাপ্লাই করবে। তো এখন এই মনে করুন যে আমার হয়তো বাড়ি আছে এবং আমার এই যে আইনগত সুবিধাগুলো যেটা বললেন, একটা ব্যাকইয়ার্ড, একটা তারপরে আমার বেসমেন্ট, এটিক বা গ্যারেজ, এগুলো করার মতো জায়গা আছে, সুবিধা আছে, সবই আছে, কিন্তু আমার হাতে তেমন অর্থ নেই। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে সিটি বা স্টেট কি কোনো আর্থিক প্রণোদনা বা ঋণ দেবে কিনা, এটা কি এ সম্পর্কে কি কোনো তথ্য আপনার কাছে আছে? It's a great question. I wish এরিক অ্যাডাম সেটারও একটা ব্যবস্থা করে যদি দিয়ে যেতেন সেটা ভালো হতো। এখনো আমাদের যারা পলিটিশিয়ান বা আমাদের কমিউনিটির যারা পলিটিশিয়ান বা নীতি নির্ধারক যারা আছেন, যারা এই এরিক অ্যাডমিনিস্ট্রেশন বা মামদানির সাথে যারা যুক্ত আছেন, আমরা অ্যাপ্লাই করা যেতে পারে, সেটা একটা বিগ হেল্প হবে। এইগুলা তো কিন্তু সিটি ফান্ডেড হওয়া উচিত ছিল, আমি মনে হয় এটা পসিবল হবে, বাট সেটা কিন্তু সিটি হলকে প্রেশার দিতে হবে। এছাড়াও নর্মালি মনে করেন যারা হোম ওনার, তারা আপনার হোম ইকুইটি লাইন লোন এইগুলো নিতে পারেন, যেহেতু আপনি এটা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, সেই হিসাবে আপনি আপনার ইউজ করতে পারেন, সেই টাকাটা ইউজ করতে পারেন। কারণ হোম ইকুইটি লোন তো 7-8%, 10%-এর মধ্যে পাওয়া যায়, আর ক্রেডিট কার্ড তো 28, 29, 30% ওখানে থাকে। সেই টাকাটা আপনি বাড়ির ইমপ্রুভমেন্টের জন্য খরচ করেন, যদি একান্তই করতে হয়, মানে এটা একটা অপশন। যাদের টাকা আছে তো টাকা আছে, যাদের নাই চিন্তা ভাবনা হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট অ্যাপ্লাই করেন। আপনারা যেহেতু রিয়েলটর আছেন, আপনারা তো সবসময় এই বিল্ডিং ডিপার্টমেন্ট বা এই আমাদের মেয়রের দপ্তরে সবসময় যাতায়াত থাকে, আপনাদের কাছ থেকে কি এই ধরনের কোনো প্রস্তাব গেছে যে যাতে মানুষ সহজে ঋণ বা একটা? জি, ল ইনকাম থেকে আমাদের কমিউনিটি থেকে যাওয়া হয়েছে কিনা জানি না, বাট অন্যান্য কমিউনিটি থেকে যাওয়া হচ্ছে। কারণ আমাদের কমিউনিটি তো স্লো টু রিঅ্যাক্ট, আমরা আসলে আমরা কি করতেছি আমরা নিজেরাই বুঝতেছি না। বাট যারা এই নীতি নির্ধারক, যারা নর্মালি যারা ডেমোক্রেট পার্টি বলেন, রিপাবলিকান পার্টির সাথে জড়িত আছেন, তারা দে শুড পুট আপ আ প্ল্যান। তো এই যে ঐতিহাসিক একটা সিদ্ধান্ত বা একটা বড় ধরনের, যেটাকে আমরা বলবো যে সাহসী একটা সিদ্ধান্ত মেয়রের, তো এই যে সাহসের সিদ্ধান্ত বা ঐতিহাসিক সিদ্ধান্ত, সেটার মূল কারণ হচ্ছে যে আবাসিক সংকটটাকে যেটা আছে সেটা দূর করা। তা আপনি কি একজন রিয়েলটর হিসেবে সবসময় বাড়ি কেনে বেচা করছেন, আপনার কাছে কি মনে হয় যে এটা সত্যি সত্যি? কারণ এই যে আবার যদি নতুন করে ট্যাক্স বাড়ে বা এর হয়, তার মানে বাড়িওয়ালা বলবে আমারও তো খরচ বেড়ে গেছে, তাহলে আমরা ভাড়াটিয়া যারা আছি তারা কি একটা স্বপ্ন দেখতেই পারে যে হয়তো এতে বাড়ি অনেক আসবে, থাকবে, আমরা থাকতে পারবো, সস্তায় থাকতে পারবো কিনা? একটা তো ইমপ্রুভমেন্ট আসবে। এখন যারা বেসমেন্টে আছেন, কিন্তু রানা ভাই যে সেফলি আছেন কিনা সেটা সন্দেহ। এটা সেফটি একটা কনসার্ন কিন্তু বেসমেন্টে আছে, সেটা অস্বীকার করার উপায় নেই। লেড বলেন, ফায়ার বলেন, কি বলবো, ফ্লাড বলেন। কারণ আমরা দেখেছি যে ফ্লাডের মধ্যে 2-3 জন লোক মারা গেছে যারা বেসমেন্ট থেকে বের হতে পারেনি। ফায়ার এক্সিট ছিল না, উইন্ডো ছিল না প্রপার। তো এটাগুলো কিন্তু এটা ইস্যু, আপনার অস্বীকার করার উপায় নেই। এতে কি আমরা যারা নিম্ন আয়ের আছি মানুষ বা মধ্যবিত্ত পরিবার যারা আছি, তাদের ক্ষেত্রে কতটা সহায়ক হবে? আশা রাখা যায় যে যদি সবগুলো লিগাল হয় তখন তো ডোর ওপেন হবে, আর ডোর ওপেন হবে। তো এক্ষেত্রে যেটা আপনি বললেন যে প্রতিবেশীদের যদি নিরাপত্তা, ট্রাফিক বা অবকাঠামোগত যে প্রভাব, সেটা কেমন হতে পারে? অলরেডি তো রানা ভাই যে বেসমেন্টে তো লোকজন আছে, এটা অলিখিত, খুব বেশি যে প্রভাব পড়বে না আমি বলবো না। প্রভাব তো অলরেডি আছে আমাদের সিটি, কিন্তু এই যে আবাসন সংকটের মধ্যেই আছে। যদি লিগালের মাধ্যমে এই যে সেফটি ইস্যুটা, মানে আমার মনে হয় এরিক অ্যাডামসের মেইন ইস্যুটাই ছিল যে সেফটি কনসার্ন, যাতে কেউ লোক মারা না যায়। সেফটির কথা বললেন, যেটা আপনি বললেন যে এই এডিইউ নির্মাণের যে নিরাপত্তা, বন্যা, অগ্নি নির্বাপন, যেটা আপনি বললেন, ফায়ার অ্যান্ড ফ্লাড যে কোড, সেগুলা কি নিশ্চিত করা যাবে? তাহলে আপনি বলতে পারেন। জি, ওটাই আসলে মেইন উদ্দেশ্য। এই এডিইউর যে প্রোগ্রামটা পাস হয়েছে ওটাই মেইন ইস্যু। হ্যাঁ, আবাসন সংকট তো আছেই,
বাট সেফটি ইজ দ্য মেইন কনসার্ন। কারণ সেফটিটা, কারণ আপনার যদি ইলিগাল বেসমেন্টে টেনেন্ট থাকে, যদি আগুন ধরে যায় বা কোনো কিছু হয়, তাহলে আপনার ইন্স্যুরেন্স আপনাকে হয়তো ডিনাইও করতে পারে, বুঝছেন, যে আপনার যে রিপ্লেসমেন্ট, যে ডুয়েলিং যে খরচটা আসবে, সেটা কিন্তু এরা আপনাকে কোর্টে নিয়ে যাবে, কারণ আপনি ইলিগালি আপনি কনভার্সন করছেন, আপনার সে টাকা নাও দিতে পারে, হয়তো 50% দিবে, 50% দিবে, আপনার একটা নতুন বাড়ি বানাইতে হয়তো $500,000 খরচ হবে, তখন ইন্স্যুরেন্স কোম্পানি হয়তো আপনাকে পার্শালি 50% দিবে, আরও 50% কিন্তু আপনার পকেট থেকে আসবে। সো মেক শিওর এই যে এইগুলা কিন্তু ডুজ এন্ড ডোন্টগুলা কিন্তু আপনার ব্যালেন্স আউট করতে হবে। তা আমাদের হাতে সময় নেই, শেষে আপনার কাছে একটা প্রশ্ন আমি করতেই চাই, যেহেতু এটা একটা ঐতিহাসিক সাহসী সিদ্ধান্ত আমি বলবো। তো ধরুন আপনি যেহেতু একজন এই রিয়েলটর, বাড়ি কিনা বেচার সঙ্গে এবং এটার সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত, তো এই যে আগামী, আমরা ধরে নেই যে আগামী 5 বছরের এই উদ্যোগের মাধ্যমে যদি আমরা বলি যে নিউ ইয়র্কে কত নতুন আবাসিক ইউনিট যুক্ত হতে পারে, এবং তাতে করে আমরা যারা ভাড়া থাকি বা বাড়ি কেনার চিন্তা ভাবনা করছি, তারা একটা আশার আলো দেখতে পাবো কিনা? জি, অফকোর্স এটা একটা মাইলস্টোন বা ল্যান্ডমার্ক ডিসিশন বলতে হবে, এবং এটার মাধ্যমে এরিক অ্যাডাম যেভাবে আশা করতেছেন, আমরাও সেভাবে আশা করতেছি যে সমস্যাটা লাঘব হবে, এবং হোম ওনার যারা আমাদের বেশিরভাগ তো ইমিগ্রান্ট হোম ওনার যারা বাড়ি কিনেছেন বা কিনতেছেন বা কিনবেন, তাদের জন্য একটা ব্লেসিং হয়ে আসবে। এটাই আমার কামনা এবং এটাই আশা রাখি। এটাই তারপরে সবসময় আমরা আশাবাদী যে একটা পরিবর্তন যখন আসছে, এবং সেই পরিবর্তনটা যেহেতু ইতিবাচক পরিবর্তন বলে মনে হচ্ছে, সেহেতু আমরা ভবিষ্যতে আগামী 5 বছর বা যাই বলি না কেন, ভবিষ্যতে আমাদের জন্য একটা সুখকর একটা খবর আসবে, সেটা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি। ইনশাআল্লাহ আশা রাখতে পারি আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। জনাব আসিফ চৌধুরী, আপনি অনেক ব্যস্ত মানুষ, সারাদিন অনেক দৌড়াদৌড়ি করতে হয়, আপনাদেরকেও ব্যস্ত থাকতে হয়, সেটা আমাদের কারণেই বা আমাদের জন্যেই। সেই সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এবং এই আমাদের সিটি মেয়র এরিক অ্যাডামসের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত, সাহসী সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বলে আমরা যারা বাড়ির অলরেডি যারা মালিক আছি, তারা একটা, যেটা যদিও আমরা জানি অনেকে এটা নিয়ে কাজ করছিলাম বা হয়তো এটা নিয়ে আমরা ব্যবহার করছিলাম, কিন্তু তারপরেও এখন আমরা এটার বৈধতা পেতে যাচ্ছি, একটা বড় ধরনের এই বিষয়টি আপনি আলোচনা করেছেন সত্যি, এবং পুরোপুরিভাবে বিস্তারিত আলোচনা করেছেন, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন ভিউয়ার্স যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি আসিফ চৌধুরী, আমার কন্ট্যাক্ট নাম্বার 9177415308। এনি কোয়েশ্চেন ফিল ফ্রি টু আস্ক। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই যে সুখবরটি বললাম, সেটা একদিকে যেমন বাড়ি যারা মালিক আছে তাদের জন্য তো বটেই, পাশাপাশি যারা আমরা ভাড়া থাকি তারাও একটা আশার স্বপ্ন দেখছি যে এই ধরনের যদি অনেকগুলো, প্রতিটি বাড়িতেই যদি আমরা যদি ধরে নেই সিটিতে 1 লক্ষ বাড়ি আছে, আমরা এটা উদাহরণ হিসেবে বলছি, 1 লক্ষ যদি একটা রুম হয়, এই 1 লক্ষ রুমে তো 800 স্কোয়ার ফিটের যদি একটি রুম হয়, 1 লক্ষ লোকের তো আবাসিক ব্যবস্থা হতেই পারে। এই বিষয়টি নিশ্চয়ই একটি সাহসী সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত, এটিকে আমরা স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভ সন্ধ্যা। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।